এবার আওয়ামী লীগের খেলা শুরু। সেনাপ্রধানের কঠোর নির্দেশে একে একে এইমাত্র পদত্যাগ করলো সব উপদেষ্টারা। দেশ থেকে পালানোর পরিকল্পনায় ডক্টর মোহাম্মদ ইউনূস ব্যর্থ। ফাইনালি দেশ এবার আওয়ামী লীগের দখলে। বিস্তারিত আপনাদেরকে প্রমাণ সহকারে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো, না টেনে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। দর্শক, আমরা এখানে সরাসরি দেখতে পাচ্ছি গুফারে কঠোর নিরাপত্তার মধ্যে দেশ ছাড়তে দেখা যাচ্ছে ডক্টর ইউনূসকে। সেনাবাহিনীর করা নিরাপত্তার মধ্যে দিয়ে অবশ্যই দেশ ছাড়তে দেখা যাচ্ছে ডক্টর ইউনূসকে। তাহলে কি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করবে? এমন একটা শঙ্কার কথা বলেছেন এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। যে কথা তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের পরেও ফেসবুক পোস্ট দিয়ে বলেছেন, গণমাধ্যম কর্মীদের সঙ্গে সাক্ষাৎকারেও তিনি বলেছেন যে 20 বছর ধরে তার নিজেরই বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের ব্যক্তিবর্গের সঙ্গে সরাসরি সম্পর্ক আছে। আর যুক্তরাষ্ট্র যেহেতু নীতিগতভাবে যে ক্ষমতায় আছে তার সঙ্গেও সম্পর্ক রাখে, যে ক্ষমতায় নাই তার সঙ্গেও সম্পর্ক রাখে, কাজেই যুক্তরাষ্ট্র সকল রাজনৈতিক দলের সঙ্গেই যোগাযোগ রাখছে। সরাসরি বার্তা যে যুক্তরাষ্ট্র যাদের সঙ্গে দেখা যাচ্ছে শুধু তাদের সঙ্গে সম্পর্ক রাখছে তাই নয়, যারা ক্ষমতার বাইরে আছে আওয়ামী লীগের সঙ্গেও যুক্তরাষ্ট্র যোগাযোগ রাখছে। এই মুহূর্তে অনেকটা খোলা মাঠে গোল করার সুযোগ পাচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখের বেটি দেখাই দিছে, হ্যাঁ খেলা কার চিনছ না ভাবি হাসুগুলো চিনছে না, আজ দিয়া কথা কয় ঠিক গাড়ির লোক 32 টাকা বেহাই বেটি। দিল্লিতে থাকা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি দেশে ফিরছেন? এর কোনো সঠিক জবাব না পাওয়া গেলেও ধরে নেওয়া যায় যে পরিস্থিতি এখন বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে চলছে তাতে এমন প্রশ্ন আলোচনাতেই আসবে না। যদি তাই হয় তাহলে ভারতের নামকরা WION এর সহযোগী প্রকাশনা জি 24 ঘন্টা কেন শেখ হাসিনাকে প্রশ্ন করেছে দেশে ফিরে তিনি সবচেয়ে আগে কোন কাজগুলো করতে চান, যেখানে তার দল আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, আদালত তার বিরুদ্ধে মৃত্যুদণ্ড দিয়েছে, আবার বাংলাদেশের নির্বাচনে আছে মাত্র 2 সপ্তাহ। এমন পরিস্থিতিতে শেখ হাসিনা কবে ফেরার পরিকল্পনা করছেন? এমন প্রশ্ন না করে ফেরার পর কি করবেন এমন প্রশ্নকেই কিছু ভিন্ন ইঙ্গিত দেয়। আবার বাংলাদেশের নিয়ন্ত্রিত নির্বাচনকে কেন্দ্র করে প্রধান দুই জোটের মধ্যে উত্তেজনা যখন তুঙ্গে, বিএনপির শীর্ষ নেতা থেকে শুরু করে হেভিওয়েট প্রার্থীরা প্রতিপক্ষের বাক্যবাণে নাস্তানুবোধ, ঠিক তখন নতুন এই সাক্ষাৎকারে বিএনপির প্রতি নমনীয় অবস্থানের বার্তা কেন দিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা? আবারও জানালেন সব দলের অংশগ্রহণে নির্বাচনের আহ্বান, ইঙ্গিত দিয়েছেন কিভাবে দল পুনর্গঠন করতে চান, দল থেকে ঝেড়ে ফেলতে চান বিতর্কিতদের। প্রশ্ন হলো, ডক্টর ইউনূসের সরকার যখন নিয়ন্ত্রিত এক নির্বাচন আয়োজনের দ্বার প্রান্তে, ঠিক তখন শেখ হাসিনার এই সাক্ষাৎকার কিসের বার্তা দিচ্ছে? মাঠের রাজনীতির নানামুখী জটিলতায় বিএনপি যখন হাবুডুবু খাচ্ছে, যে আমাদের প্রতি যুক্তরাষ্ট্র দূতাবাসের সরাসরি সমর্থন যখন ফাঁস হয়েছে, তখন এমন বার্তা কি বদলে দিতে পারে মেরুকরণ? সূত্রগুলো বলছে গত কয়েক সপ্তাহে পর্দার আড়ালে ঘটে যাওয়া বেশ কিছু ঘটনার আঁচ পাওয়া যায় শেখ হাসিনার এই সাক্ষাৎকারে। 24কে দেওয়া বড়সড় এই সাক্ষাৎকারে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রথম যে প্রশ্নটি করা হয়েছে সেটি হলো, বাংলাদেশে অবতরণের পর আপনার অগ্রাধিকার কি হবে? দর্শক, একটি সাক্ষাৎকার প্রথম প্রশ্ন হিসেবে এই প্রশ্নটি বেশ আলোচনার দাবি করে, কারণ যাকে এই প্রশ্নটি করা হয়েছে তার বিরুদ্ধে বাংলাদেশের কোর্টের দেয়া মৃত্যুদণ্ডের রায় আছে। তাকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার বেশ কয়েকবার ভারত সরকারের কাছে ফেরত চেয়েছে, কিন্তু ভারত সরকার সে আবেদনে কোনো সাড়াই দেয়নি। এমন পরিস্থিতিতে শেখ হাসিনাকে কেন এমন প্রশ্ন করা হলো, যেটির অর্থ হলো শেখ হাসিনা বাংলাদেশে ফিরে গিয়ে কোন বিষয়কে প্রাধান্য দিবেন? দর্শক, সবাই জানে 2024 সালের 5ই আগস্ট আন্দোলনের মুখে আওয়ামী লীগের ক্ষমতা হারানোর পর থেকে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লিতে আছেন। তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রথম মামলা হয় ওই বছরের 17ই অক্টোবর। তারপর অভিযোগ গঠনের মধ্য দিয়ে শুরু হয়েছিল বিচার। সবশেষে 397 দিনের মধ্যে তার বিরুদ্ধে গত বছরের 17ই নভেম্বর আদালত মৃত্যুদণ্ডের রায় দেন। শেখ হাসিনার বিরুদ্ধে এই পর্যন্ত বাংলাদেশে দায়ের হওয়া মামলার সংখ্যা হলো 583টি। দেশের এমন কোনো থানা নেই যেখানে শেখ হাসিনার বিরুদ্ধে মামলা দায়ের হয়নি। এর মধ্যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার কমপক্ষে 2 বার শেখ হাসিনাকে ফেরত দেওয়ার জন্য ভারতের কাছে কূটনৈতিক চ্যানেলে ভার্বাল নোট পাঠিয়েছিল। আবার শেখ হাসিনা ও আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয় 2024 সালের 5ই আগস্ট তার জীবনের ঝুঁকি থাকায় তিনি ভারতে চলে গিয়েছিলেন। দলটির পক্ষ থেকে অভিযোগ করা হয় শেখ হাসিনাকে হত্যার জন্য ষড়যন্ত্রকারীরা পরিকল্পনা করেছিল। এমন পরিস্থিতিতে ভারতে গিয়ে 17 মাসের বেশি তিনি দিল্লিতে আছেন। এর মধ্যে তিনি ভারতীয় একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমে সাক্ষাৎকারও দিয়েছেন। এসব সাক্ষাৎকারে অধ্যাপক ইউনূস ও অন্তর্বর্তী সরকারের সমালোচনা, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা এবং বাংলাদেশের সংখ্যালঘু সহ তার দলের নেতাকর্মীদের নির্যাতনের প্রসঙ্গই বেশি উঠে এসেছে। যদিও শেখ হাসিনা তার দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে যেসব অডিও বার্তা দেন সেগুলোতে তিনি বাংলাদেশে ফিরবেন এমন কথা বলতে শোনা গেছে। এছাড়া 2-1টি সংবাদ মাধ্যমকে বলেছেন বাংলাদেশে গণতান্ত্রিক সরকার ক্ষমতায় আসলে তিনি ফিরবেন এমন মন্তব্য করেছিলেন। WION এর সহযোগী প্রকাশনা যে 24 ঘন্টার সাক্ষাৎকারটি সেদিক থেকে বেশ ভিন্ন। তাদের প্রথম প্রশ্নটি ছিল, বাংলাদেশে অবতরণের পর আপনার অগ্রাধিকার কি হবে? যে পরিস্থিতিতে বাংলাদেশের এই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে আছেন, সেই পরিস্থিতি বিবেচনা করলে এমন প্রশ্ন বেশ আলোচনার জন্ম দিতে পারে। কারণ কখন ফিরছেন এবং কিভাবে ফিরছেন বা বর্তমান পরিস্থিতি বিবেচনায় তিনি আদৌ ফেরার আশা করেন কিনা, সেসব প্রশ্ন না করে যে 24 ঘন্টার পক্ষ থেকে প্রশ্ন করা হলো তিনি ফেরার পর কোন বিষয়ে সবচেয়ে বেশি গুরুত্ব দিবেন। তাহলে বিষয়টি কেমন? শেখ হাসিনার ফেরার উপলক্ষ শুরু হয়ে গেছে, যেটি হয়তো জি 24 ঘন্টার এই সাক্ষাৎকারে ইঙ্গিত দেওয়ার চেষ্টা করা হয়েছে। আবার কয়েকদিন আগে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় আল জাজিরার সাথে সাক্ষাৎকারে বলেছিলেন শেখ হাসিনার যেহেতু বয়স হয়ে গেছে সেই কারণে তিনি সম্ভবত রাজনীতি থেকে অবসর নিতে পারেন।
কিন্তু যে 24 ঘন্টাকে শেখ হাসিনা যে উত্তর দিয়েছেন তাতে পরিষ্কার বোঝা যায় তিনি অবসরের চিন্তা করছেন না। মজার বিষয় হলো শেখ হাসিনা দেশে ফেরার পর অগ্রাধিকার ভিত্তিতে কি করতে চান এমন প্রশ্নের জবাবে কোনো সানে নজর বা রাগ ঠাক করেননি। তিনি সরাসরি পয়েন্ট আকারে বলেছেন ফেরার পর তার অগ্রাধিকারের বিষয়গুলো কি হবে। বলেছেন সাংবিধানিক শাসন ও আইনের শাসন পুনরুদ্ধারে তার অগ্রাধিকার হবে। তার অভিযোগ বাংলাদেশে গত কয়েক মাস ধরে অরাজকতা, গণতান্ত্রিক সহিংসতা, নির্বিচারে আটক এবং বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে পদ্ধতিগতভাবে ধ্বংস করে দিয়েছে বর্তমান অন্তর্বর্তী সরকার। শেখ হাসিনা ইউনূস পরবর্তী যুগে অধ্যাপক ইউনূস যা ধ্বংস করেছেন তা পুনর্নির্মাণ করতে চান। দাবি করেছেন বাংলাদেশের দ্রুত বর্ধনশীল অর্থনীতি স্থবির হয়ে পড়েছে এবং বৈদেশিক বিনিয়োগ প্রায় বন্ধ হয়ে গেছে। যুবক, কৃষক ও শ্রমিকদের কর্মসংস্থানের সুযোগ বিলুপ্ত হয়ে গেছে। ধর্মনিরপেক্ষ ভিত্তিগুলো আক্রমণ করা হয়েছে এবং ধর্মীয় সংখ্যালঘুরা প্রতিদিন আতঙ্কের মধ্যে বসবাস করছে। দেশের আইনের শাসন নেই, এর পরিবর্তে যা বিদ্যমান তা হলো মব সন্ত্রাসবাদ। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এগুলো বলছেন ক্ষত এবং এসব ক্ষত নিরাময়ের জন্য, আস্থা ফিরিয়ে আনতে এবং দেশকে অগ্রগতির পথে ফিরিয়ে আনার জন্য বাংলাদেশের গণতান্ত্রিক ম্যান্ডেট সম্পর্কিত একটি সরকার প্রয়োজন বলে দাবি করেছেন। সেই সঙ্গে সবার অংশগ্রহণে একটি গ্রহণযোগ্য নির্বাচনের উপর আবারও জোর দিয়েছেন। বলেন বাংলাদেশে একটি গণতান্ত্রিক ম্যান্ডেট প্রাপ্ত সরকার প্রয়োজন যারা বর্তমান ক্ষত সারিয়ে তুলবে, আস্থা ফিরিয়ে আনবে এবং দেশকে আবার অগ্রগতির পথে ফিরিয়ে নেবে। সে ধরনের কোনো নির্বাচন আয়োজন করা হলে আওয়ামী লীগ যে কোনো ফল মেনে নিতে প্রস্তুত বলেও জানান শেখ হাসিনা। বলেন আওয়ামী লীগ সরকারে হোক বা বিরোধী দলে যে কোনো অবস্থানে থেকে দেশের সেবা দিতে প্রস্তুত। যে 24 ঘন্টার পক্ষ থেকে দ্বিতীয় প্রশ্ন ছিল তারেক রহমান এবং বিএনপি কি বিশ্বাসযোগ্য, এই প্রশ্নের জবাবে বিএনপির প্রতি নমনীয় বার্তা দিয়েছেন শেখ হাসিনা। বলেন সংসদীয় রাজনীতিতে প্রতিদ্বন্দ্বী দল হিসেবে বিএনপি ও আওয়ামী লীগের সম্পর্কের ইতিহাস অনেক পুরনো। আওয়ামী লীগ সরকারে থাকার সময় বিএনপি বিরোধী দলে ছিল, আবার তারা যখন সরকারে ছিল আওয়ামী লীগের অবস্থান ছিল বিরোধীদের অবস্থানে। এভাবেই গণতন্ত্র কাজ করে এবং সুস্থ বিরোধিতা শাসন ব্যবস্থাকে শক্তিশালী করে। আওয়ামী লীগবিহীন মাঠের বর্তমান বাস্তবতা বিএনপি ও তারেক রহমানের জন্য অত্যন্ত কঠিন বলেও সতর্ক করেন শেখ হাসিনা। দর্শক, শেখ হাসিনা যে কঠিন পরিস্থিতির কথা বিএনপির জন্য বলেছেন তার অনেকটা আজ বাংলাদেশের ভোটের মাঠে দেখা যাচ্ছে। শেখ হাসিনার এই সাক্ষাৎকার প্রকাশের দিনই সকাল থেকে জামাত নেতৃত্বাধীন জোট বিএনপির শীর্ষ নেতৃত্বকে লক্ষ্য করে সরাসরি কামান দাগাতে শুরু করেছে। এর মধ্যে বিভিন্ন আসনে দেখা যাচ্ছে রক্তক্ষয়ী সংঘাত। অন্তর্বর্তী সরকার পরিকল্পিত নির্বাচনের তারিখ যতই এগিয়ে আসছে মাঠে ততই নানামুখী চাপে পড়ছে বিএনপি। ঢাকা 8 আসনে জামাত নেতৃত্বাধীন 11 দলীয় জোটের প্রার্থী ও এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারির উপর ডিম নিক্ষেপ ও তার পরের ঘটনা নিয়ে 27 জানুয়ারি দিনভর মেতেছিল ফেসবুক। হাইবুলাভার কলেজে নাসিরউদ্দিনের উপর ডিম হামলা হয়। এই ঘটনার জন্য প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপির জ্যেষ্ঠ নেতা মির্জা আব্বাসকে দায়ী করে তীব্র ভাষায় কটাক্ষ এসেছে এনসিপির পক্ষ থেকে। এখানেই শেষ নয়, মির্জা আব্বাসের বাড়ির সামনে এবং নির্বাচনী এলাকায় ব্যাপক শোডাউন দেখিয়ে মিছিল করেন জামাতের নেতাকর্মীরা। একদিন আগে প্রকাশ্য রাস্তায় আধা ইংরেজি আধা বাংলায় ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষকদের কাছে বিএনপির বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ ঠুকতেও দেখা যায়। তারেক রহমান টাকা দিয়ে করাল বস্তিতে ভোট কিনছেন বলেও দাবি করে বসেন নাসিরউদ্দিন। শুধু জামাত জোট নয়, দলের বিদ্রোহী প্রার্থীরাও দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছেন। বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের সঙ্গে বিএনপির জোট প্রার্থীদের সংঘাত হয়ে উঠছে নিয়মিত ঘটনা। ময়মনসিংহের ভালুকায় 25 জানুয়ারি বিএনপির প্রার্থী ও বিদ্রোহী প্রার্থী সমর্থকদের ব্যাপক সংঘর্ষ হয়। পরদিন পটুয়াখালী 3 আসনে বিএনপি জোটের প্রার্থী নুরুল হক নূরের সমর্থকদের সঙ্গে বিদ্রোহী হাসান মামুনের সমর্থকদের সংঘর্ষ হয়। শরীয়তপুর 2 আসনে 27 জানুয়ারি বিএনপি ও জামাত সমর্থকদের সংঘর্ষে আহত হন কমপক্ষে 12 জন। শেখ হাসিনা বলেছেন তারেক রহমান 17 বছর লন্ডনে আরামদায়ক নির্বাসন জীবন কাটিয়েছেন, তবে যে কোনো নেতৃত্বের জন্য জবাবদিহি ও সরাসরি মাঠে উপস্থিত থাকা প্রয়োজন। বিদেশ থেকে নির্দেশনা দেয়া এবং তারপর পরিস্থিতি অনুকূলে এলে হঠাৎ ফিরে এসে নিয়ন্ত্রণ নেওয়া খুব কঠিন। স্বল্পমেয়াদী স্বার্থে উগ্রবাদী গোষ্ঠীর সঙ্গে বিএনপির একাত্ম হওয়ার প্রবণতা উদ্বেগজনক বলে মন্তব্য করেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। বলেন ইতিমধ্যে দেখা গেছে বিএনপি কর্মীরা ভোটারদের বাড়িতে গিয়ে ভয় ভীতি দেখাচ্ছেন, ভোট দিতে বাধ্য করতে তারা সহিংসতার হুমকি দিচ্ছেন। এটি কোনো গণতন্ত্র নয়, বরং জবরদস্তি। বিএনপির উদ্দেশ্যে যথাযথ সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করার ভূমিকা রাখার আহ্বান জানান শেখ হাসিনা। সেক্ষেত্রে বিরোধী দলের আসনে বসতেও আওয়ামী লীগের আপত্তি না থাকার ইঙ্গিত দেন। বলেন প্রকৃত বিরোধী দল ছাড়া সংসদ আদৌ কোনো সংসদ নয়। সাক্ষাৎকারে বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সম্পর্কে সম্মানসূচক প্রতিক্রিয়া জানাতেও দেখা গেছে। খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের ঢাকা আসার ঘটনাকে শেখ হাসিনা দেখছেন স্বাভাবিক কূটনৈতিক শিষ্টাচার হিসেবে। এই সংক্রান্ত প্রশ্নের জবাবে বলেন ভারতের পদক্ষেপটি ছিল একজন সাবেক সরকার প্রধানের প্রতি কূটনৈতিক সৌজন্য ও সম্মান প্রদর্শনের অংশ। খালেদা জিয়ার রাজনৈতিক জীবনের ভূমিকা অস্বীকার করার উপায় নেই। জাতির প্রতি তার অবদান ছিল গুরুত্বপূর্ণ। তার মৃত্যুতে পরিবার এবং শোকাহত সমর্থকদের প্রতি সমবেদনা জানান আওয়ামী লীগের সভানেত্রী। এরপরে তিনি বাংলাদেশে ভারতের মৌলিক স্বার্থ অপরিবর্তিত আছে মন্তব্য করেন। বলেন ভারত বাংলাদেশ একটি নির্ভরযোগ্য অংশীদার চায় যারা স্থিতিশীলতা বজায় রাখতে পারে, সংখ্যালঘুদের সুরক্ষা দিতে পারে, প্রতিশ্রুতি রক্ষা করতে পারে এবং আঞ্চলিক সহযোগিতা অব্যাহত রাখতে সক্ষম। বর্তমানে সেই অবস্থাটি নেই দাবি করে শেখ হাসিনা বলেন উগ্রবাদীরা ধর্মীয় সংখ্যালঘুদের আতঙ্কের মাঝে রেখেছে, তারা সাংবাদিকদের হুমকি দিচ্ছে এবং কূটনৈতিক স্থাপনায় হামলা চালাচ্ছে। এটি বাংলাদেশ ভারত কোনো দেশেরই স্বার্থ রক্ষা করছে না।
তবে তিনি বিশ্বাস করেন একদিন দুই দেশের স্বাভাবিক অংশীদারিত্ব পুনরুদ্ধার হবে। G24-এর একটি প্রশ্ন ছিল বাংলাদেশের রাজনীতিতে কোণঠাসা হয়ে পড়া আওয়ামী লীগের পুনর্গঠন নিয়ে। শেখ হাসিনা জবাবে আওয়ামী লীগের নেতৃত্ব পুনর্গঠনের উদ্যোগ নেওয়ার ইঙ্গিত পাওয়া গেছে। তিনি দাবি করেছেন আওয়ামী লীগ কখনোই একটি পরিবারের দল ছিল না, এটি কোটি কোটি বাংলাদেশের দল যারা গণতন্ত্র, স্বাধীনতা এবং 1971 সালের মূল্যবোধে বিশ্বাস করে। তবে বর্তমান সংকট দলের কোথায় কোথায় সংস্কার প্রয়োজন তা দেখিয়ে দিয়েছে। শেখ হাসিনা বলেছেন তিনি কোন ধরনের নেতা খুঁজছেন দল পুনর্গঠনের জন্য। বলেছেন এখন এমন নেতাদের প্রয়োজন যারা নতুন প্রজন্মের সঙ্গে সংযোগ স্থাপন করতে পারেন, তারা শহর ও গ্রামীণ এলাকায় তরুণদের চ্যালেঞ্জগুলো বুঝতেও সক্ষম হবেন। তবে তার আগে প্রয়োজন মনে করেন একটি গণতান্ত্রিক পরিবেশ। কারণ হিসেবে তিনি বলেছেন একটি দল যখন নিষিদ্ধ থাকে, হাজার হাজার সমর্থককে নির্বিচারে আটক এবং নির্যাতন করা হয়, দলের সদস্যপদ থাকাকে অপরাধ হিসেবে গণ্য করা হয়, তখন কোনো রাজনৈতিক দলের সংস্কার করা সম্ভব নয়। দর্শক, সাক্ষাৎকারে জামাত এনসিপিকে তীব্র ভাষায় আক্রমণ করেছেন শেখ হাসিনা আর দল দুটির প্রশ্রয়দাতা হিসেবে অভিযুক্ত করেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে। এর মাধ্যমে বিএনপির প্রতি নমনীয় দৃষ্টিভঙ্গিও পরিষ্কার হয়েছে। সেই সঙ্গে বিশেষভাবে জোর দেন মুক্তিযুদ্ধের চেতনা, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশের উপর। দাবি করেন ভয় ও বর্জনের উপর গড়ে ওঠা শাসন ব্যবস্থা দীর্ঘস্থায়ী হবে না। প্রশ্ন হলো, শেখ হাসিনা এই বার্তা কি বিএনপিকে নতুন কোনো মেরুকরণে আগ্রহী করবে, নাকি নিজেদের ঠিক করে ছকে এগোতে অটল থাকবেন তারেক রহমান? জামাতে ইসলামী বা জামাত শিবির তারা তো একটি ধর্মভিত্তিক রাজনৈতিক দল, রাইট? আবার ছোটবেলা থেকে আমরা আমাদের পরিবারের কাছ থেকে, সোসাইটির কাছ থেকে, মসজিদ মক্তব থেকে শিখে এসেছি বা শুনে এসেছি নারী, মদ, সিগারেট, জুয়া এগুলো যাকে একবার জীবনে পেয়ে বসে তার জীবন বরবাদ। বা এই বিষয় নিয়ে ধর্মেও বিভিন্ন ধরনের বিধিনিষেধ আরোপ করা আছে। পাশাপাশি বাদ্যযন্ত্র বা মিউজিক, এই ক্ষেত্রে ধর্মের কঠোর বিধিনিষেধ রয়েছে। তো এই যে বিষয়গুলো, এই ক্ষেত্রে একটা ধর্মভিত্তিক রাজনৈতিক দল জামাত শিবির, তাদের অবস্থান কোন জায়গায়? আজকে সেই বিষয় নিয়ে আমরা তথ্য প্রমাণ সহকারে একটু অ্যানালাইসিস করার চেষ্টা করি। চলুন তাই সরাসরি ডিরেক্ট হিট দ্য পয়েন্টে চলে যাই। হিট দ্য পয়েন্ট নাম্বার 1, শুরুতেই আসি মদ নিয়ে। কারণ হঠাৎ করেই জামাতের আমির সাহেব একটি বক্তব্য রেখেছেন যে যদি আমরা ক্ষমতায় যেতে পারি তাহলে কথা দিচ্ছি কেরু অ্যান্ড কোং সহ সবগুলো মিল ফ্যাক্টরি জীবন্ত করে তুলব, লুটপাট বন্ধ করে দেব। জামাতের আমিরের এই বক্তব্যটি সামনে আসার পরে সোশ্যাল মিডিয়ায় মোটামুটি আলোচনা সমালোচনা তুঙ্গে রয়েছে এবং অনেকে বলার চেষ্টা করছে যে কেরু অ্যান্ড কোং এই কোম্পানিটি মদ উৎপাদন করে আর জামাত ক্ষমতায় আসলে তারা মদের লাইসেন্স দিয়ে দিবে। আবার জামাত শিবিরের পক্ষ থেকে তাদের লোকেরা এটাকে কাউন্টার দিচ্ছে যে কেরু অ্যান্ড কোং এই কোম্পানি মদ উৎপাদন করে না। তো এই বিষয়টি নিয়ে চলুন আমরা একটু তথ্য প্রমাণের মাধ্যমে সঠিক তথ্যটা কি জানার চেষ্টা করি। চলে যাই উইকিপিডিয়ায়। উইকিপিডিয়ায় বলছে কেরু অ্যান্ড কোম্পানি বাংলাদেশ লিমিটেড এই প্রতিষ্ঠানটি সরকারি বা রাষ্ট্রায়ত্ত একটি প্রতিষ্ঠান। এই শিল্পটি হলো চিনি শিল্প এবং মদ শিল্প। এখানে আমি একটু জুম করে দেখাচ্ছি, চিনি এবং মদ দেখতেই পাচ্ছেন। এটি আছে দর্শনা চুয়াডাঙ্গায় অবস্থিত। আর পণ্য সমূহ হলো চিনি, মদ, জৈব সার, চিটাগুড় এবং মন্ড। এই যে জুম করে দেখাচ্ছি, এখানে চিনি আছে, মদ আছে, জৈব সার আছে, চিটাগুড় আছে। দ্যাট মিনস চিনি উৎপাদন করে, পাশাপাশি মদও উৎপাদন করে। তাহলে এবার প্রশ্নটা থেকেই যাচ্ছে, জামাতের আমির সাহেব যে বলছেন লুটপাট বন্ধ করে জীবন্ত করে তুলবে এই প্রতিষ্ঠানকে, তার মানে লুটপাট বন্ধ করা, স্বচ্ছভাবে সঠিকভাবে একটা শিল্প প্রতিষ্ঠান চলা মানেই হলো জনগণ ন্যায্য মূল্যে দ্রব্যটা পাবে প্রয়োজন অনুযায়ী। তাহলে জামাতের আমির সাহেব মদকেও ন্যায্য মূল্যে আমাদের সামনে তুলে ধরবে কিনা তারা ক্ষমতায় যেতে পারলে। চলুন হিট দ্য পয়েন্ট নাম্বার 2। 2 নম্বর পয়েন্টে আমরা একটু চলে যাই সিগারেটের ক্ষেত্রে। কয়েকদিন আগে আমরা দেখেছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসুর আয়োজনে একটি কাওয়ালি সন্ধ্যা কনসার্টের আয়োজন করেছিল তারা। সেখানে মিউজিক তো আছেই, মানে কাওয়ালি এই গানের সংগঠনগুলো তো মোটামুটি সব ধরনের বাদ্যযন্ত্রই ব্যবহার করে। তবলা বলেন, হারমোনিয়াম বলেন, গিটার বলেন, কিবোর্ড বলেন, যা কিছু আছে সবই তাদের জন্য এখন জায়েজ হয়ে গেছে। অর্থাৎ মিউজিকের উপরে তারা একটা ইসলামের লেভেল আগেই লাগিয়ে ফেলেছে। একটা ইসলামাইজেশন করা বা ইসলামিক ভার্সন মডিফাই করে নিয়ে আসা, সেটা তো করেছেই। পাশাপাশি সেই কনসার্টে আমরা দেখেছি যে ডাকসু কর্তৃক আয়োজিত কনসার্টে ঢাবি শিক্ষার্থীদের মাঝে ফ্রিতে সিগারেট বিতরণ করা হয়েছিল। তো সেই চিত্রগুলো তো সামনে এসেছে পেপার পত্রিকা মিডিয়াতে। পরবর্তীতে যদিও ডাকসুর পক্ষ থেকে এটি নিয়ে দুঃখ প্রকাশও করা হয়েছিল, বাট দুঃখ প্রকাশ করার মধ্যে দিয়েই তো সবকিছুর সমাধান না, তাই না? এছাড়া সিগারেটের বিষয়ে আমরা আরো একটা গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরবো। সেক্ষেত্রে চলুন একটু ভিডিও ক্লিপসে চলে যাই আমরা, যে জামাতের আমির সাহেব কিছুদিন আগে এই সিগারেট নিয়ে একটা বক্তব্য দিয়েছিল। চলুন শুনি। আমাদের এই টোটাল ম্যান পাওয়ারের মধ্যে আপনি কাউকে সিগারেটের একটা স্টিক টান দিয়ে খুঁজে নিতে দেখবেন না। জামাতের দলের বা জামাত শিবিরের পক্ষ থেকে কাউকে দেখবেন না যে সিগারেটের একটা স্টিক কেউ এই ঠোঁটে নিয়ে টান দিয়েছে, মানে এমন গ্যারান্টি সহকারে তিনি কথা বলছেন। একটা মানুষ সিগারেট স্মোকিং করে, বরঞ্চ এদের সামনে কেউ স্মোকিং করলে এদের মাথা ঝিমঝিম। এবার চলুন একটা বাস্তব দৃশ্য আমরা একটু দেখে আসি। এখানে একজন ব্যক্তি দেখা যাচ্ছে, পিছন ফিরে আছে, সামনে আসবে, তখন তার চেহারাটা আমরা বোঝার চেষ্টা করবো। ইনি না, সামনে যিনি আছে ইনি না, পিছনে একজন আছেন। আই থিঙ্ক চিনতে পারছেন ব্যক্তিটা কে। চলুন আরেকটু ভালোভাবে একটু দেখার চেষ্টা করি। এই যে লোকটা কে দেখেছেন, এই যে আড়াল হয়ে যাচ্ছে,
এই যে টকশোতে মোটামুটি গলা ফাটানো জামাতের পক্ষের একজন রাজনৈতিক বিশ্লেষক টকশোবিদ ব্যারিস্টার শাহরিয়ার কবির, তাকে দেদারসে সিগারেট টানতে দেখা যাচ্ছে। তো জামাত শিবিরের সিগারেটের অবস্থান আমরা দেখলাম, কিন্তু প্রশ্ন হলো এই জামাতের আমিরকে ইচ্ছা করে চুলকিয়ে ঘা বানানোর দরকারটা কি ছিল? মানে আমি এ পর্যন্ত দেখিনি যে পাবলিকলি কেউ সিগারেট খায় কি খায় না জামাত শিবিরের, এমন প্রশ্ন জামাতকে কেউ করেছিল কিনা জামাতের আমিরকে। বাট তিনি নিজে বেশি সাধু সাজতে গিয়ে নিজে ইচ্ছা করে এতটা কনফার্মেশন দেওয়ার পরে, নিশ্চয়তা দেওয়ার পরে এখন একের পর এক বাস্তব চিত্র সামনে আসতেছে। এবার হিট দ্য পয়েন্ট নাম্বার 3, নারী টপিক। নারীর বিষয়ে জামাতের আমির সাহেব বলেছেন, যারা নারীদের অসম্মান করবে তাদের চোখ উপড়ে ফেলা হবে, যারা নারীদের প্রতি কুদৃষ্টিতে তাকাবে তাদের চোখ উপড়ে ফেলা হবে। অপর একজন জামাতের নেতা বলেছিল যে ডাকসু মানে পূর্ববর্তী ডাকসুর আমলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থী বা ডাকসুর নারী প্রতিনিধিরা ছিলেন বেশ্যা। তার মানে তাদের নারী সম্পর্কিত দ্বিমুখী অবস্থান আমরা দেখতে পাচ্ছি। যদিও তীব্র সমালোচনা এবং চাপের মুখে পড়ে জামাতে ইসলাম এই ব্যক্তিকে এই বক্তব্যের কারণে জামাতের দল থেকে বহিষ্কার করেছে, বাট এই বহিষ্কার যে কি জন্য সেটা তো আমরা জানি। তো প্রশ্নটা হলো তাদের যে দ্বিমুখী অবস্থান নারী সম্পর্কে, কোন ধরনের নারীদেরকে তারা সম্মান দেখাতে চায়, কোন ধরনের নারীদের প্রতি তাদের রেসপেক্ট আছে, আর কোন নারীর ক্ষেত্রে তারা এই ধরনের জঘন্য অশ্লীল ভাষায় বা অশ্লীল দৃষ্টিতে নারীদেরকে দেখে। হিসাব সোজা, যেই নারীরা এই জামাত শিবির বা তাদের রাজনৈতিক আদর্শের সাথে যায়, তাদের রাজনীতি করে বা তাদের এই রাজনৈতিক আদর্শকে সাপোর্ট করে, তাদের প্রতি তারা সফট বা সম্মান সুলভ আচরণ দেখায়। আর যেই নারীরা এই জামাত শিবিরের রাজনীতিকে পছন্দ করে না, বা যেই নারীরা জামাত শিবিরের মানে যে তাদের একটা প্যাকেজ নারীদেরকে নিয়ে, নারীদের ড্রেস আপ নিয়ে, নারীদের পর্দা নিয়ে, নারীদের কর্মক্ষেত্র বা গণ্ডি নিয়ে, সেই প্যাকেজ থেকে বা সেই গণ্ডি থেকে যে সকল নারীরা বের হয়ে গেছে, তাদের পর্দা বা ড্রেস আপ মানে না, তাদের গণ্ডির মধ্যেও থাকতে চায় না, সেই সকল নারীরা এদের দৃষ্টিতে বয় একার তাল অব্যশয়ে জফলায় আকার। হিসাব তো সোজা। আমরা একটু দেখি চলুন তথ্যচিত্রের মাধ্যমে যে কোন কোন নারীরা তাদের কাছে সম্মানের জায়গা পায়। সেটা হলো এই যে যখন সাদিক কায়েম এবং এস এম ফরহাদের সাথে তাদের রাজনৈতিক কার্যাবলীতে নারীরা থাকে, সেক্ষেত্রে তারা আবার অনেকটা স্যাক্রিফাইস দেখায়, ড্রেস আপ ঠিক আছে কিনা, পর্দা করছে কিনা, এক্ষেত্রে তারা একটু কম্প্রোমাইজ দৃষ্টিতে দেখে যে না, সে যেহেতু আমাদের সাথে রাজনীতিটা অন্তত করে, সেক্ষেত্রে তাকে কিছুটা স্যাক্রিফাইস তো করাই যায়। এরপরে এই যে দেখুন শফিকুল ইসলাম মাসুদ সাহেব, তিনি কত সুন্দর রাজনীতির মাঠে এসে নারীদেরকে সাথে নিয়ে বসে বসে রাস্তায় আন্দোলন করতেছে। এই ক্ষেত্রে আবার এই নারীদের প্রতি হলো তাদের সম্মানের দৃষ্টি, তারা নারীদেরকে সম্মান করতে চায়, কারণ পোশাক আশাক যা থাকে না থাকুক, রাজনৈতিক আইডিওলজিটা তো তাদের একই জায়গায়। এছাড়া আমরা যদি দেখি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই ম্যাডাম মোনামি ম্যাডাম, তো তারও ড্রেস আপ তাদের সাথে যাক না যাক, রাজনৈতিক আদর্শটা যেহেতু যায়, তো এই সকল নারীর ক্ষেত্রে তারা সম্মান দেখাতে চায়। এই হলো নারীর অবস্থান। তো এই নারীর অবস্থান নিয়ে বা নারী সম্পর্কে জামাতের আগামী দিনে ক্ষমতায় আসতে পারলে আর কি কি বলেছিল চলুন আমরা একটু দেখার চেষ্টা করি। শুরুতে বলেছিল যে ক্ষমতায় গেলে নারীদের কর্মঘণ্টা 5 ঘন্টা কমিয়ে নিয়ে আসবে এবং বেতন পাবে ওই পুরুষদের মতো 8 ঘন্টা বা 9 ঘন্টা কাজ করলে যা পাবে তাই। তো এটা বলার পরে মোটামুটি প্রকাশ্যে এসেছিল, সবাই এ নিয়ে কথা বলেছিল যে এটা হলো একটা ম্যাটিকুলাস ডিজাইন, আস্তে আস্তে নারীদেরকে কর্মবিমুখ করে ঘরবদ্ধ করা, ঘরের মধ্যে আটকে রাখার প্ল্যান। কারণ কোনো প্রতিষ্ঠানই চাইবে না যে 9 ঘন্টা 8 ঘন্টার পারিশ্রমিক দিয়ে সে 5 ঘন্টার শ্রম কিনে নেবে। কারণ কোনো ব্যবসা প্রতিষ্ঠান বা কোনো ফার্মে, কোনো ইন্ডাস্ট্রি, কোনো দাতব্য প্রতিষ্ঠান বা সৎকার প্রতিষ্ঠান খুলে বসেনি, তারা সেখান থেকে সর্বোচ্চ প্রফিট অর্জন করতে চাইবে, তাই না? তার মানে এই ধরনের আইন সরকার করে দিলে তার মানে আস্তে আস্তে তারা নারী কর্মী নেবেই না তাদের প্রতিষ্ঠানে, নারীরা আস্তে আস্তে কর্মবিমুখ হয়ে যাবে, কর্ম থাকবে না, কি করবে? তারা ঘরবন্দি হয়ে যাবে। হিসাবটা সোজা। এরপরে বিষয়টা আরো প্রকাশ্যে আসে যখন বলে নারীরা ঘরে সময় দিলে সম্মানিত করবে সরকার। জামাতের সরকার গঠন করতে পারলে যেই নারীরা ঘরে থাকবে তাদেরকে সম্ভবত বসিয়ে বসিয়ে বেতন দিবে, না কিভাবে সম্মানিত করবে তারাই জানে। তার মানে নারীদেরকে ঘরবন্দি করারই তাদের একটা চেষ্টা। পরবর্তীতে যে বক্তব্যটা এখন সামনে এসেছে, বলছে যে এত তালা কেনার টাকা নেই যা দিয়ে নারীদের ঘরবন্দি করে রাখবো আমরা। তার মানে কি জামাতের আমির সাহেব, যদি টাকা থাকতো তাহলে আপনারা ঘরবন্দি করে রাখতেন। যদি তাই হয়ে থাকে তাহলে টাকার অজুহাতটা দেখাইয়েন না, কারণ টাকা চলে আসবে অটো। আমি কয়েকটা প্রসেস বলে দিচ্ছি। একটা প্রসেস হলো আপনি শুধু মানে নিজের অবস্থানটা ক্লিয়ার করেন যে ক্ষমতায় আসলে নারীদেরকে ঘরবন্দি করে রাখবেন কিনা। টাকা জাস্ট ডক্টর ইউনূসের সাথে একটু যোগাযোগ করেন, মেটিকুলাস ডিজাইনে দেশের বাহির থেকে তিনি 1000 কোটি টাকা নিয়ে এনে দিতে পারবে আপনাদেরকে। বা ডক্টর ইউনূসের শরণাপন্ন না হলেও আপনারা যেভাবে দেশের বাহিরে মোটামুটি ইন্টারন্যাশনাল লেভেলে যোগাযোগ আপনাদের, আমেরিকাকে পর্যন্ত হাত করে ফেলছেন, তো এই 18-20 কোটি মানুষের ঘরের তালা জোগাড় করার জন্য টাকার অভাব আপনাদের হবে না নিশ্চিত। আর যদি মনে করেন যে না, টাকার ঝামেলার মধ্যে যাবেন না, তাহলে আমি একটা সহজ সলিউশন দিয়ে দিচ্ছি। সেটা হলো আপনারা একটা ফতোয়া জারি করেন, একটা মাসালা আবিষ্কার করে ফেলেন যে পুরুষরা যদি তাদের নারীদেরকে ঘরে তালাবদ্ধ করে রাখে, ঘরে আবদ্ধ করে রাখে, তাহলে তাদের জন্য পরকালে জান্নাত কনফার্ম বা আর কি কি সুযোগ সুবিধা আছে একটু বলে দেন। এই ধরনের একটা মাসালা যদি কোনোভাবে একটু ডেলিভারি দিতে পারেন, তাইলে আর টাকার ঝামেলার মধ্যেই যাওয়া লাগবে না, যার যার ঘরের তালা শেষেই মেরে দিবে। আর সেই মাসালাটা তৈরি করার ক্ষেত্রে অবশ্যই কোরআনের কোনো আয়াত বা হাদিসের রেফারেন্স টানবেন। আর সেই ক্ষেত্রে সুবিধা হয়, আপনাদের দলের ভিতরে অনেক মুফতি, মাওলানা, মুহাদ্দিস, মুফাসসির আছে, কিন্তু আমার কাছে এক্সপার্ট মনে হয় আমির হামজাকে। আমির হামজাকে যদি আপনি দেন 2 মিনিটের মধ্যে মোটামুটি কোরআনের কোনো একটা আয়াত দিয়ে তিনি একটা মাসালা বা ফতোয়া মাঠে ছেড়ে দিতে পারবে।
কারণ ফেসবুকের আবিষ্কারও তিনি কোরআন থেকে বের করে ফেলেছিল, ফেসবুকের লাইক কমেন্ট শেয়ার সেটাকেও কোরআনের আয়াত থেকে কিন্তু তিনি বের করেছিল, তিনি কিন্তু এক্সপার্ট। আরো একজন আছে, তিনি হলেন ওই যে কাজী ইব্রাহিম, করোনা ইব্রাহিম যাকে বলা হতো, তিনি কিন্তু করোনার ভ্যাকসিন এই কোরআন থেকে আবিষ্কারও করে ফেলেছিল। শুনে খুশি হয়েছিলাম, বাট দুঃখের বিষয় হলো তিনি অহমিকাপূর্ণভাবে বলেছিল আমার কাছে আছে বাট আমি দিব না। মানে তার কাছে আছে, কোরআন থেকে তিনি আবিষ্কারও করেছে, বাট জনকল্যাণে তিনি সেটা ব্যবহার করতে দিলেন না। খুব দুঃখিত হলাম, আমরা হতাশ হলাম, আমরা সেই সুবিধা থেকে বঞ্চিত হয়েছিলাম তখন। কনক্লুশনে এসে যেটি বলবো সেটা হলো এই মিউজিক বা বাদ্যযন্ত্র, নারী, মদ, সিগারেট, এই ক্ষেত্রে মোটামুটি আমরা তথ্যভিত্তিক আলোচনার মাধ্যমে দেখতে পারলাম যে জামাত শিবির একটা ইসলামের লেভেল বা ইসলামের ট্যাগ লাগানোর চেষ্টা করছে, একটা ইসলামাইজেশন বা ইসলামিক করে একটা হালাল ভার্সন তৈরি করার চেষ্টা করছে বলে মনে হচ্ছে। দর্শক শ্রোতা, আপনারা আপনাদের মতামত কমেন্টে জানাবেন। আজ এ পর্যন্ত। প্রিয় দর্শক, এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো? যদি বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন, যাতে করে এমন নতুন নতুন আপডেট নিউজ সবার আগে আপনাদের হাতে তুলে দিতে পারি। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো আপডেট নিউজ নিয়ে।